পলাশির যুদ্ধের পরবর্তী পর্যায়ে রবার্ট ক্লাইভের হাত ধরে মির্জাফর সিংহাসনে আরোহণ করলেও দক্ষ সেনাপতি থেকে একজন বিচক্ষণ নবাবে রূপান্তরিত হবার জন্য প্রয়োজনীয় উৎকর্ষতা আফিমের নেশায় মত্ত বিলাস সর্বস্ব অযোগ্য মির্জাফরের ছিল না। তার সঙ্গে যুক্ত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ষড়যন্ত্রীদের ক্রমবর্ধমান অর্থপিপাসা। মীর জাফর যখন ক্ষমতায় আসছেন তিনি প্রথম দিকে তো ভীষণই কৃতজ্ঞ ছিলেন, কারণ ক্লাইভ এবং তার সাঙ্গপাঙ্গদের সহায়তায় তিনি মসনদ লাভ করেছেন। তো সেই কারণেই তিনি মুর্শিদাবাদের খাজানা তিনি উন্মুক্ত করে দিচ্ছেন। ইংরেজরা এসে তারা যথেচ্ছভাবে সেগুলোকে তারা হস্তগত করছে এবং উপহার এবং উৎকোচ বাবদ তিনি প্রায় 30 মিলিয়ন সেই সময়কার তিনি কিন্তু ইংরেজদের কাছে তিনি সঁপে দিচ্ছেন তাদের খুশি করার অভিপ্রায়। এবং এছাড়াও কিন্তু তিনি 24 পরগনার যে জমিদারি সেটাও তিনি তুলে দিচ্ছেন ইংরেজদের হাতে, বা তিনি মানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য তাদের বিনা শুল্কে তারা যাতে অবাধে বাণিজ্য করতে পারে সেই কারণে বাংলা, বিহার, উড়িষ্যার ওপর সেই বিনা শুল্কে বাণিজ্য করার ঢালাও অনুমতিও তিনি কোম্পানিকে দিয়ে দিচ্ছেন। তো এই সব করে মীর জাফর হয়তো তার মনের পেছনে এই আশাটা ছিল যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এত কিছু করার দরুন খুশি হয়েছে, এবারে তিনি হয়তো খানিকটা রাজত্ব তার মতন করে চালাতে পারবেন, কিন্তু সেটা কিন্তু হওয়ার ছিল না। তিনি নিজেই সেটা অচিরেই বুঝতে পারেন। এবং যখন ইংরেজদের এই অর্থলোলুপতা কোনোভাবেই নিরসন তিনি করতে পারছেন না, তখন কিন্তু তিনি মানে অনেকাংশেই মানে হতাশায় নিমজ্জিত হয়ে বা খানিকটা নিরুপায় হয়ে বাধ্য হয়ে তিনি কিন্তু ওলন্দাজদের দ্বারস্থ হচ্ছেন। একদিকে কপর্দকশূন্য রাজকোষ, অন্যদিকে রাজ্য জুড়ে একের পর এক জ্বলে ওঠা বিদ্রোহের আগুন নেভাতে অক্ষম নবাব মির্জাফর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন কোম্পানির দাক্ষিণ্যের ওপর। আভ্যন্তরীণ সব বিদ্রোহ কি দমন করতে পেরেছিলেন মির্জাফর? প্রজাদের কাছে কতটা গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছিলেন তিনি? ইংরেজদের আনুগত্য স্বীকার করে বাংলার শাসন যন্ত্রে তাদের আধিপত্যকে মেনে নেওয়ার পরেও কেন 1760 সালে মির্জাফরকে নবাবী পদ থেকে বঞ্চিত করা হলো? ইংরেজরা এটা মনে করত যে বাংলায় আছে অফুরান সম্পদ, বাংলার সম্পদ নিঃশেষিত হওয়ার নয়। এবং সেটার কারণও ছিল, কারণটা হচ্ছে যে পলাশির আগে অবধি ইউরোপীয় বণিকরা তারা যখন আমাদের দেশীয় যে পণ্য দ্রব্য তারা যখন কিনতে আসতো তাদের কিন্তু বুলিয়ন দিয়ে তবে সোনার উপর যে বাট সেটা কিন্তু দিয়ে তবে সেগুলোকে তারা কিনতে পারত। সুতরাং বাণিজ্যের যে ভারসাম্য সেটা কিন্তু বরাবরই বাংলার অনুকূলে ছিল, যে কারণে বাংলার এই মানে এই যে অফুরান যে সম্পদ ছিল সেটার দরুন এখন পলাশির পর কিন্তু চিত্রটা পুরো পাল্টে যাচ্ছে, কারণ রাজনৈতিক ক্ষমতা এবং সর্বোপরি অর্থনৈতিক ক্ষমতা সেটাও চলে যাচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে কিছুদিনের মধ্যেই, দিওয়ানির পর বিশেষ করে। এবং তারপরেই কিন্তু এই বাণিজ্যের যে ভারসাম্য সেটা পুরোপুরি চলে যাচ্ছে মানে ইংল্যান্ডের অনুকূলে। তো সেই কারণেই বলা যেতে পারে যে বাংলা মানে সুজলা সুফলা ছিল, সম্পদশালী ছিল, সেই বাংলাই কিন্তু দারিদ্র্যের চরম সীমায় কিন্তু নিমজ্জিত হয়ে যাচ্ছে। এবং সেখানে শিল্পী, কারিগর, কৃষক, জমিদার, ব্যবসায়ী, বণিক সবাই কিন্তু মানে হরে ধরে তারা কিন্তু মার খাচ্ছে, দারুণভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং নবাব তদুপরি তারও কিন্তু যথেষ্ট প্রভূত ক্ষতি কিন্তু হচ্ছে। তো এই সমস্ত কারণে যখন মির্জাফরের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে তিনি কিন্তু তখন ওই যেটা বললাম যে ওলন্দাজদের সঙ্গে তিনি গাঁটছড়া বাঁধতে চাইছেন এবং ওলন্দাজদের সহায়তায় তিনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিভাবে তিনি প্রতিরোধ করবেন এই রকম একটা সমঝোতায় যখন তিনি মানে আসতে চলেছেন সেই সংবাদটা এবার কর্ণগোচর হয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। এবং সেখানে কিন্তু তারা
মানে সত্তর তারা মনস্থ করে যে মীর জাফরের দিন শেষ হয়ে গেছে, এবারে তাকে গদিচ্যুত করতে হবে, এবং তারা কিন্তু তার জামাতা মীর কাসেমকে তারা কিন্তু বেছে নেয় যে তিনিই হবেন তাদের পরবর্তী নবাব। সুবিধা লোভী ইংরেজ কোম্পানির লালসা চরিতার্থ করতে না পারলে যে সিংহাসনচ্যুত হতে হবে, এই সহজ সত্যটি তখন বাংলার মানুষ খুব ভালোই টের পেয়েছিলেন। যদিও সেই সুযোগের সদ্ব্যবহার করেই মীর কাসিম 1760 সালে নবাবী তখতে আসীন হন, কিন্তু তার প্রবল স্বাধীনচেতা মন তাকে ইংরেজদের অন্যায়কে মুখ বুঁজে মেনে নেওয়ার অনুমতি দেয়নি। প্রকাশ্যে দুর্ব্যবহার না করে তিনি কৌশলে বাংলার সিংহাসনের ওপর ইংরেজ আধিপত্য কমানোর প্রবল প্রচেষ্টা করতে থাকেন। এখন মীর কাসেম যখন ক্ষমতায় আসছেন সেটা 1760 নাগাদ, এবং সেটা কিন্তু আমরা বলতে পারি যে এটা ছিল একটা ব্লাডলেস কু, অর্থাৎ এটা একটা রক্তহীন বিপ্লব, এবং সেখানে কেউ কাউকে মানে হত্যা করা বা কোনো রক্তপাত ঝরানোর ব্যাপারই থাকছে না, একজনের জায়গায় আরেকজন আসছেন। তো কিন্তু যেটা বলছি যে মীর কাসেম তিনি যখন ক্ষমতায় আসছেন, তিনিও প্রথম দিকে তাবেদারি খানিকটা তাকে তিনি করতে বাধ্য হয়েছিলেন, এবং তিনি কিন্তু বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রাম এইগুলোর জমিদারির শর্ত তিনি কিন্তু দিয়ে দিচ্ছেন কোম্পানির হাতে, বা কোম্পানিকে তিনি তখনকার দিনে প্রায় 29 লক্ষ টাকাও তিনি কিন্তু কোম্পানিকে দিয়ে দিচ্ছেন। এবং তিনি এটা মনে মনে ভেবেছিলেন যে এত কিছু তিনি যে করছেন কোম্পানিকে, কোম্পানিও তার পরিবর্তে তাকে অন্তত স্বাধীনভাবে তার মানে নবাবী শাসন তাকে জারি করতে দেবে। কিন্তু অন্যদিকে তাকালে কোম্পানি আবার মনে করেছিল যে যেহেতু তাদের বদান্যতায় মীর কাসেম বহাল হয়েছিলেন, তার পদোন্নতি হয়েছিল, সেই কারণে মীর কাসেম আজীবন তিনি তাদের বশংবদ হয়ে থাকবেন। তো এই যে মানে দুজন মানে একটি সংস্থা এবং একজন ব্যক্তি মানুষ, তাদের যে বিপরীত ধর্মী চিন্তা ভাবনা, এটাই কিন্তু আখেরে তাদের একটা মানে সংঘর্ষের বা বৈরিতার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে তৈরি হতে থাকে নতুন এক ভয়ঙ্কর যুদ্ধের পটভূমি, যা ইতিহাসে বক্সারের যুদ্ধ নামে খ্যাত। কোম্পানির কর্মচারীদের যে এই অর্থলোলুপতা, ক্রমবর্ধমান যে অর্থ লিপ্সা, এটা কোনোভাবেই মেটানো সম্ভব নয়। এবং এই বোধটা যখন তার হলো, তখন থেকেই কিন্তু তিনি এটা মনস্থির করেছিলেন যে তার নিজের যে সুরক্ষা, সেটাকে কিন্তু তাকে পাকাপোক্ত করে তুলতে হবে, এবং সেটার জন্য তিনি অনেক রকম আর্থ সামরিক সংস্কার তিনি কিন্তু করেছিলেন। এবং সেগুলোর মধ্যে আমরা যেটা বলতে পারি, সেই মানে অর্থনীতিকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, সেই চেষ্টাতে তিনি কি করেছিলেন না, যে রাজস্ব বিভাগ যেখানে কিনা প্রচুর রকমের তছরূপ হতো, বিভিন্ন দুর্নীতি ঢুকে পড়েছিল, সেগুলো তিনি শক্ত হাতে দমন করছেন। তাহলে সেইভাবে মানে রাজস্ব আদায় করায় গণ্ডায় বুঝে নিয়ে তিনি কিন্তু তার যে অর্থনৈতিক বুনিয়াদ, সেটাকে কিন্তু তার শ্রীবৃদ্ধি ঘটাচ্ছেন। বিনা শুল্কে বাণিজ্য করার যে অন্যায় অরাজকতা ইংরেজরা এদেশে শুরু করেছিল, তাতে বাংলার ব্যবসায়ী সম্প্রদায়ের প্রভূত ক্ষতি হওয়ায় মীর কাসিম বাণিজ্য শুল্ক আদায়ে এক অভূতপূর্ব পরিবর্তন আনেন, যা ইংরেজ কোম্পানি তথা বহির্ভূত ইংরেজ বণিকদের বাণিজ্যে প্রভূত ক্ষতির আশঙ্কা সৃষ্টি করে। এই সমস্ত মানে ইংরেজদের সঙ্গে মীর কাসেমের যে মত পার্থক্য, সেটা তুঙ্গে ওঠে একটি
অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে। আর সেই বিষয়টি কিন্তু সেই সিরাজের আমল থেকেই কিন্তু সেটা চলে আসছে, এবং সিরাজের সঙ্গে কোম্পানির যে পলাশির যে যুদ্ধ, তার পিছনে অন্যতম কারণও কিন্তু এটাই ছিল। সেটা কি কারণ না, সেটা হচ্ছে দস্তকের অপব্যবহার। এখন এই প্রসঙ্গটার একটা অতীত রয়েছে। সেই অতীতটা কি না, অতীতটা হচ্ছে 1690 খ্রিস্টাব্দ নাগাদ অরঙ্গজেব যখন জীবিত, তিনি তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু সেটা ছিল কোম্পানি অ্যাজ আ বডি, মানে একটা সংস্থা হিসেবে, এবং সেই জিনিসটাই বহাল রেখেছিলেন বা সেটার প্রবর্তন করেছিলেন ফারুক সিয়ার 1717 সেই ফরমান, সেই বিখ্যাত ফরমানের বেসিসে। এখন পরবর্তীকালে বিশেষ করে বাংলার নবাবদের সঙ্গে ইংরেজদের বিরোধটা বাধে হচ্ছে এই ব্যাপারে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে এই ফরমানের নির্দেশ অনুযায়ী এই দস্তকগুলো ছিল একটা লাইসেন্সের মতন বা পারমিটের মতন, যেখানে তাদেরকে বিনা শুল্কে বাণিজ্য করার ঢালাও অনুমতি দেওয়া ছিল। সেটা কিন্তু তারা ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা শুরু করলো, বা বলা যেতে পারে অপব্যবহার করা শুরু করলো। আর মীর কাসেমের গাত্রদাহের আরেকটা কারণ ছিল যে অনেক সময় কোম্পানির যারা অসাধু কর্মচারী, তারা এই দস্তক বা পারমিট গুলো দেশীয় বণিকদের কাছেও তারা কিন্তু বিক্রি করে দিত। যে দেশীয় বণিকদের মধ্যেও খানিকটা অসাধুতা ছিল, তারা কিনে নিতেন নিজেদের লাভের জন্য। তো এতে করে কিন্তু দুতরফেই নবাবের যে রাজস্ব, মানে শুল্ক যেটা তার প্রাপ্য, সেটা কিন্তু তাকে কিন্তু বঞ্চিত করা হতো। কিভাবে নবাব মীর কাসিমের বিশাল বাহিনী বিভিন্ন যুদ্ধে বারবার হেরে যেতে লাগল ইংরেজদের অপেক্ষাকৃত ক্ষুদ্র সেনাবহরের কাছে। মুঘল নবাব দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লার সাথে ত্রিশঙ্কু সন্ধি স্থাপন করেও কেন শেষ রক্ষা হল না মীর কাসিমের? 1763 থেকেই আর কি বিভিন্ন একের পর এক যুদ্ধে কিন্তু লিপ্ত হয়ে যাচ্ছেন নবাব মীর কাসেম কোম্পানির বিরুদ্ধে, এবং সেখানে আমরা বিভিন্ন যুদ্ধের কথা আমরা পাই কাটোয়ার যুদ্ধ, গিরিয়া, উদয়নালা, মুর্শিদাবাদ, মুঙ্গের, এই সমস্ত যুদ্ধে যেখানে কিন্তু মানে দুঃখজনকভাবে নবাব কিন্তু হেরে যাচ্ছেন প্রতিটি যুদ্ধেই। এবং সেই যুদ্ধে হেরে যাওয়ার ফলে 1763-তে প্রাণ ভয় ভীত হয়ে বা অনন্যপায় হয়ে মীর কাসেম কিন্তু পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। পালিয়ে কোথায় যাচ্ছেন তিনি না, পালিয়ে যাচ্ছেন প্রথমে অযোধ্যায় যাচ্ছেন। সেই অযোধ্যা বা অওধে যিনি নবাব সুজাউদ্দৌলা, তার দ্বারস্থ হচ্ছেন প্রথমে। আর সুজাউদ্দৌলা একাধারে তিনি যেরকম অযোধ্যার নবাব, আবার অন্যদিকে তিনিই ছিলেন মুঘল ওয়াজির, হ্যাঁ, এবং সেই মুঘল যিনি সম্রাট দ্বিতীয় শাহ আলমের তিনি ছিলেন প্রধানমন্ত্রী বা ওয়াজির। তো তারা আবার একটা মহাজোট, তিনজনে মিলে একটা মহাজোট তারা নির্মাণ করছেন, যাতে করে ইংরেজদের বাংলা থেকে বিতাড়িত করা যায়। নিয়তির পরিহাসে কিভাবেই বা বক্সারের যুদ্ধ নবাবী জামানার অবসান ঘটিয়ে প্রকৃত অর্থেই শিলমোহর বসাল বাংলায় ইংরেজ শাসনের? ইতিহাসের বহমান ধারা সেই কাহিনী আজও ধারণ করে চলেছে।